আমাদের মামলাটা একটা প্রতারণামূলক, ষড়যন্ত্রমূলক। এই এত বড় একটা ভুয়া মামলা, এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। কিন্তু যেহেতু এটা বিচারিক প্রক্রিয়া চলে গেছে, সেই কারণে আমরা এই বিচারিক প্রক্রিয়াটা মেনটেন করার পক্ষে, রাষ্ট্রের একজন আমরা নাগরিক হিসাবে। তো আপনি যে আমাকে যেটা বললেন যে রফিকুল আমিন স্যার তার সাফাই সাক্ষীতে উনি স্পষ্ট করে মাননীয় বিচারককে বলছেন যে মাননীয় বিচারক, আমি জানি না আপনি কী রায় দেবেন, তবে আপনি টাকা ফেরত দেওয়ার রায় দিলেও আমি মানুষের টাকা ফেরত দেবো, আর যদি নাও দেন তাতেও আমি আমার বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য বদ্ধপরিকর। কারণ এই ৪৫ লাখ লোক যারা আমাদের বিনিয়োগকারী, এরা আমার পরিবারের অংশ। তো এটা একজন উদ্যোক্তা সৃষ্টিকারীর মহাকারিগর হিসাবে রফিকুল আমিন স্যার যে দৃঢ়তা ব্যক্ত করেছেন, এটা আমার মনে হয় না আদালতের ভিতরে গিয়ে এইভাবে আদালতকে স্পষ্ট করে কনফিডেন্টলি বলাটা, এটা পৃথিবীর ইতিহাসে মনে হয় আরেকটা নজিরবিহীন ঘটনা। তাহলে কতটুকু কনফিডেন্স থাকলে এই কথাটা মানুষের প্রতি কমিটমেন্ট থাকলে এটা বলতে পারে, এবং ওনার সামর্থ্য আছে, আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু দুর্ভাগ্যজনক যে আজকের প্রেক্ষাপট আপনারা জানেন যে আমরা এসেছিলাম, কিন্তু আমরা তো আবার এটা চলে গেল আপনার জানুয়ারির 15 তারিখে। বর্তমান যে সরকার, তারা ন্যায্যতা এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তারা যে প্রত্যয় ব্যক্ত করেছে, আমরা তাদের পক্ষে। কিন্তু তাদের কাছ থেকেও আমরা কিন্তু সেই রকম কোনো সাড়া আমরা পাইনি। আমরা বিনিয়োগকারীরা ওনাদের কাছে আবেদন জানিয়েছিলাম, কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের আবেদনের সাড়া দেননি। তো তাহলে আমরা কি গতানুগতিক যারা মাঠে মানববন্ধন করে, মারামারি করে, আমরা তো তাদের কেউ না, আমরা তাদের মতো না। তাহলে আমরা তো চাইলে এটা করতে পারি। আমরা বিগত সরকারের আমরা শত মানববন্ধন করেছি, আমরা প্রেস কনফারেন্স করেছি, কিন্তু এই সরকার আসার পরে আমরা করিনি। কারণ এই সরকার বলেছে কোনো অভিযোগ থাকলে আপনারা লিখিত জানান, তার পরবর্তীতে যদি না হয় তাহলে আপনার আন্দোলনে যাবেন। তো আমরা কিন্তু লিখিত আবেদন দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস স্যারের অফিসে গিয়ে আমরা এটা লিপিবদ্ধ করে আমরা এটাকে সাবমিট করেছি, আমরা ডাকযোগে সাবমিট করেছি, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে সাবমিট করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু সাড়া পাইনি। আমাদের বক্তব্য হলো যে আমরা কি চাই, এটা আমরা বর্তমানে যারা সরকারে আছে তাদেরকে আমরা জানাতে চাই। এটাই আমাদের আবেদন। আমরা আমাদের ম্যানেজমেন্টকে মুক্তি চাই, এবং আমরা আমাদের আঙ্গিনাটা আবার ব্যবসার মাধ্যমে আমরা একটা সমৃদ্ধিশালী একটা পরিবেশ তৈরি করতে চাই। এটাই আমাদের একমাত্র কমিটমেন্ট। বিভিন্ন কারণে হোক, মামলা জটিলতার কারণে এই প্রতিষ্ঠানের কার্যক্রম প্রায় 12 বছর বন্ধ। এখন নতুন করে ডক্টর ইউনূস যিনি বলেছেন যে উদ্যোক্তা তৈরি করার জন্য, ডেস্টিনি যদি পুনরায় ব্যবসা করার সুযোগ পায়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কোন ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারছি যে একটা বর্তমান পৃথিবীর যে আঙ্গিনায় মার্কেটিং খুবই একটা ফ্যাক্টর। কারণ এখন উৎপাদন কোনো বড় বিষয় না। তাহলে আমাদের দেশে কারখানার কিন্তু অভাব নাই। তাহলে আমরা আমাদের একটা বিরাট মার্কেট আছে, এবং আমরা আরও মার্কেট তৈরি করতে পারবো। তাহলে আমরা যদি এই তৈরি করার মাধ্যমে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা যদি তাদের সাথে এগ্রিমেন্টে গিয়ে তাদের উৎপাদিত প্রোডাক্ট আমরা কিন্তু আমাদের মার্কেটে বিক্রি করতে পারবো, তাহলে দেশে একটা কর্মমুখী উৎপাদনমুখী খাত তৈরি হবে, যেটা শুধু দেশে নয়, আমরা চাইলে এরপরে আমরা দেশের বাইরেও কিন্তু এই কার্যক্রমটাকে ছড়াই দিতে পারবো। এটা সম্ভব, শুধু মার্কেটটাকে নিজের করা দরকার। আর এটা আমরা ডেস্টিনির পরিবার আমরা এটা করতে পারবো, এটাই আমাদের কনফিডেন্স। যেটা মনে হয় ডেস্টিনির প্রতি নেগেটিভ, ব্যাপারটা তা না। ব্যাপারটা আমি এটা মনে করি না। কারণ বরং ডেস্টিনির মতো প্রতিষ্ঠানকে বিগত সরকারের আমলে যে রাষ্ট্রীয় রোষানলে আমরা যে পড়েছি, এটার কারণে রাষ্ট্রযন্ত্রও কিন্তু বদনামের ভাগী হয়েছে। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদেরকে ধ্বংস করার মাধ্যমে যে কার্যক্রম করছে, এটার অর্থ সরকার যে খুব বেশি ভালো ছিল ব্যাপারটা তা না। তাদেরও ব্র্যান্ড ইমেজে কিন্তু আঘাত আসছে আমাদের কারণে। এটা আমরা কারণ আমরা অহিংসভাবে এই প্রতিষ্ঠানের পক্ষে প্রচারণা করে গেছি সত্য তুলে ধরার জন্য। আর আমরা যদি আমার কার্যক্রমের সুযোগ পাই, আমি বিশ্বাস করি কাউকে কিছু বলা লাগবে না। মানুষ এটু বুঝতে পারবে এই 12 বছর পরে যদি প্রতিষ্ঠান ফিরে আসছে, তার মানে এটা সত্যের উপর দাঁড়ায় আছে। শুধু এই একটা বিষয়ের কারণে কিন্তু আমাদের মার্কেট দ্রুত গতিতে জিওমেট্রিক্যালি রান করবে। আমাদের নতুন করে প্রচারের প্রয়োজন হবে না ইনশাল্লাহ। দুইটা মামলা, মাল্টিপারপাস এবং ট্রিপ্লেন্টেশন, দুটোটা মামলায় একই রকম অঙ্ক বসাইছে, কপি পেস্ট করছে। তার মানে তারা দেখেন, ইন্টারেস্টিং হলে একটা লক্ষণ বলি, বিগত কয়েকদিন আগে আমাদের দুদক মাল্টিপারপাসের আইনে ট্রিপ্লেন্টেশনের মামলা ধারা দিয়ে দিছে। তো তার মানে তারা যে আসলে মামলাটা সম্বন্ধে তাদেরকে জোর করে তাদেরকে কাজটা করানো হয়েছে, এটা তার প্রমাণ। এবং মাননীয় বিচারকের কাছে তারা বলছে রায় দেওয়ার আগে যে আমরা মাল্টিপারপাসের অধিদপ্তরের আইনে ট্রিপ্লেন্টেশনে বিচার করার জন্য তারা ধারা দিয়েছে। তো তার মানে পরে তারা কি করলো যে এটা কি করতে চাই, কোম্পানি আইনে এই বিচার করাতে চাই। তো আমরা তো এটাই চেয়েছিলাম। তার মানে তারা যে এটা যে মামলাটা ভুয়া, তো এটাও তো তাদের এই কার্যক্রমে প্রমাণ পায়। ন্যায্য বিচারে যে বিষয়টা হতো, তাহলে আমরা কিন্তু আজকে রায় পেয়ে যেতাম। তার মানে এই গভর্নিং সিস্টেমে এখনো পর্যন্ত বিগত সরকারের পেতাত্তারা কিন্তু এখনো বিদ্যমান। এই বিদ্যমান হওয়ার কারণে কিন্তু আজকে এখনো পর্যন্ত এই জিনিসটা কি হচ্ছে। তো সুতরাং
মানুষ বিচার ব্যবস্থার প্রতি, এটা আমাদের দেশে একমাত্র দেশ যেখানে বিচারকদেরকে টানে হেসড়ে নামাইতে হয়। এত বড় বড় লজ্জাজনক বিষয় পৃথিবীর কোথাও আছে বলে আমার জানা নাই। তাহলে সুতরাং বিচার ব্যবস্থাতে মানুষের আস্থা নাই। আমি মনে করি আজকে যারা আমাকে শুনবেন যে আমাদের রায়টা 15 তারিখের পরে যেন আর মানে কোনোভাবে ওই দিন না যায়, কারণ বিচার বিভাগের মানুষের কোনো আস্থাই নাই। রফিকুল আমিন স্যার হলো এমন একজন উদ্যোক্তা যিনি একটা জিনিসকে মডিফাই করে, ক্রিয়েটিভ করে এটাকে বাই প্রোডাক্টে রূপান্তর করার একটা ক্যাপাবিলিটি ওনার মধ্যে আছে। সুতরাং যতটুকু সম্পত্তি আছে মানুষের টাকা ন্যায্যভাবে ফিরে দেওয়া সম্ভব। ইভেন ওনাকে স্যারকে যদি সময় দেওয়া হয় তাহলে স্যার লাভসহ মানুষকে টাকা দিতে পারবে, এটা আমি মনে বিশ্বাস করি।